বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন। বিষয় ইতিহাস। বিষয় কোড 305। উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম আজিজ মিঠু, সহকারী অধ্যাপক, জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাকেরহাট, খানসামা, দিনাজপুর। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে দেওয়া হয়েছে। এটি তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্ট, কাজে এটির অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 1 এবং পত্র দ্বিতীয়, বিষয় কোড 305। অ্যাসাইনমেন্টটির শিরোনাম আমি আগেই বলেছি, তারপর তোমাদের সুবিধার্থে আবার বলছি। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন। এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে যে নির্দেশনা আছে বা সংকেত বা পরিধি বা ধাপ এই অনুযায়ী লিখতে হবে। প্রথমেই তোমরা যদি নাম্বারিং করে লেখো তাহলে ক, খ, গ, ঘ, উম, এখানে তোমরা এভাবে লিখতে পারো। প্রথমেই তোমার ক নাম্বারে যে পয়েন্ট আলোচনা করতে হবে সেটি হলো প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। খ যে পয়েন্টটি নির্দেশনায় দেওয়া আছে যেটি লিখতে হবে সেটি হলো ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ। গ নাম্বারে যেটি তোমাদের লিখতে হবে সেটি হলো ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব। ঘ তোমার পয়েন্টটি যেটি লিখতে হবে সেটি হচ্ছে বিপ্লবের পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের বর্ণনা। এবং সর্বশেষ নাম্বারে তোমাদেরকে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের মূল্যায়ন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখতে হবে। এখন আমি নির্দেশনা অনুযায়ী 5টি পয়েন্ট ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তোমাদের অ্যাসাইনমেন্টের 5টি পয়েন্ট আলোচনার পূর্বে ফরাসি বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে একটু তোমাদের জানা দরকার। আমি এখন ফরাসি বিপ্লবের সংজ্ঞা সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করছি। মানব ইতিহাসের অন্যতম প্রধান রাজনৈতিক বিপ্লব হলো ফরাসি বিপ্লব। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এই মহামন্ত্র নিয়ে 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব সংগঠিত হয় তা ফরাসি বিপ্লব নামে পরিচিত। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সে নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। শতাব্দীর সঞ্চিত কুসংস্কার, অনাচার আর দমন পীড়নের বিরুদ্ধে ফ্রান্সে এই বিপ্লব পরিচালিত হয়। রাজনীতি ও সমাজনীতির পুরাতন ধ্যান ধারণার অবসান ঘটিয়ে ফরাসি বিপ্লব গণমানুষের সামনে সামন্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার আদর্শ তুলে ধরে। ফলে ইউরোপের মুক্তিকামী মানুষ ফরাসি বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়ে ওঠে এবং গোটা ইউরোপ গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সাম্যের দাবিতে প্লাবিত হয়। এর পরিণতি হিসাবে
ইউরোপ মহাদেশের দেশে দেশে স্বৈরাচারী শাসকের উৎখাত এবং বৃহৎ রাষ্ট্রের অধীনস্থ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় আন্দোলনে সমগ্র ইউরোপ মহাদেশ কেঁপে ওঠে। এজন্য এই বিপ্লবকে অনেকে ইউরোপীয় বিপ্লব বলেও আখ্যায়িত করেন। প্রাক বিপ্লব যুগের অর্থাৎ বিপ্লবের পূর্বের যুগের ফরাসিদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষয়িষ্ণু অবস্থাকে ওল্ড রেজিম বা পুরাতন ব্যবস্থা বলে অভিহিত করা হয়। পুরাতন ফরাসি সমাজ তিনটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত ছিল। পুরাতন ব্যবস্থায় যাজকদেরকে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেট, অভিজাতদের দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড এস্টেট এবং কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিক সহ সমাজের অপর গোষ্ঠীসমূহকে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলা হতো। ফ্রান্সের জনসংখ্যার ৯৬% মানুষই ছিল তৃতীয় সম্প্রদায়ের বা থার্ড এস্টেটের অন্তর্ভুক্ত। বাকি মাত্র ৪% ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। তারা দেশের সিংহভাগ সুযোগ সুবিধা ভোগ করত। এই যাজক এবং অভিজাতরা তারা সকলেই ছিল প্রায় সকল ধরনের কর প্রদান থেকে মুক্ত। গুরুত্বপূর্ণ পদ, সামরিক অফিসার সহ রাষ্ট্রের প্রশাসনিক, বিচার, বিভাগীয় এবং রাজস্ব ব্যবস্থার সাথে অভিজাত সম্প্রদায়ের গভীরভাবে জড়িত ছিল। এদেরকে অধিকারপ্রাপ্ত বা প্রিভিলেজড এবং তৃতীয় সম্প্রদায়কে অধিকারহীন বা নন প্রিভিলেজড বলেও অভিহিত করা হতো। এখন আমি অ্যাসাইনমেন্টের প্রথম যে পয়েন্ট অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, প্রথমেই আমি অর্থনৈতিক অবস্থা আলোচনা করছি। ১৮০০ শতকে ফ্রান্স ছিল মূলত একটি কৃষিপ্রধান দেশ। ১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্ব মুহূর্তে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল ২,৫০,০০,০০০। এর মধ্যে ২,১০,০০,০০০ যুক্ত ছিল কৃষিকাজের সাথে। তবে সেই সময়ে ফ্রান্সে কয়েকটি শহর বেশ দ্রুত শিল্প উৎপাদন ও বাণিজ্যের সম্প্রসারণের ফলে ব্যাপক জনবসতিতে ভরে ওঠে। বিপ্লবের প্রাক্কালে প্যারিতে ৬ লাখ, লিওতে ১,৩৫,০০০ এবং মার্সেলে ৯০,০০০ ফরাসি নাগরিক বসবাস করত। ফ্রান্সের জাতীয় অর্থনীতিতে শিল্পের চেয়ে কৃষির অবদান ছিল বেশি। ১৭৮৯-এ ফ্রান্সের জাতীয় আয় কৃষি থেকে লাভ করেছে ১,৮২৬ মিলিয়ন লিভ্রা এবং শিল্প থেকে মাত্র ৫২৫ মিলিয়ন লিভ্রা। যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার মূল উৎস হলো তার কর ব্যবস্থা, কিন্তু প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। কর ব্যবস্থা বৈষম্যপূর্ণ এবং কর আদায়ে ব্যাপক দুর্নীতি বিরাজমান ছিল। তদুপরি সরকারি অপচয়, অহেতুক যুদ্ধব্যয়, ফসলহানি এবং রাজ পরিবারের অমিতব্যয়িতার কারণে অর্থনৈতিক ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এই অবস্থা অনুধাবন করে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতির জনক, তিনি বিপ্লব পূর্ব ফ্রান্সকে অর্থনৈতিক বিশৃঙ্খলার জাদুঘর বলে উল্লেখ করেছেন। বিপ্লব পূর্ব ফ্রান্সে ২ পদ্ধতির কর ব্যবস্থা চালু ছিল। ১ নম্বর হলো প্রত্যক্ষ কর ও ২ নম্বর পরোক্ষ কর। প্রত্যক্ষ করসমূহ হচ্ছে ১ নম্বর তেই, অর্থাৎ মোট আয়ের উপর দেয় কর। ২ নম্বর হচ্ছে কাপিতাসিও,
মাথাপিছু নয়, বরং উৎপাদন ভিত্তিক দেয় কর। 3 নম্বর হলো ভাতিয়াম, স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর প্রদেয় কর। 15তম লুই 1749 খ্রিস্টাব্দে এই করটি প্রবর্তন করেন। অভিজাতদের একটি অংশ আংশিকভাবে এই কর প্রদান করলেও যাজক সম্প্রদায় এ কর দেওয়া থেকে সম্পূর্ণ মুক্ত থেকে যায়। পরোক্ষ করসমূহ ছিল মূলত নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপর, যেমন 1 নম্বর গ্যাবেল বা লবণ কর। এই লবণ কর এতটাই ভয়াবহ ছিল যে কৃষকদেরকে প্রায় নিঃস্ব করে ফেলেছিল। ফ্রান্সে আইন করা হয়েছিল যে দুধের শিশু থেকে শুরু করে মৃত্যু পথযাত্রীকেও নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট পরিমাণ লবণ ক্রয় করতেই হবে, তবে স্থানভেদে তাতেও তারতম্য ছিল। 2 নম্বর হলো করভি, অর্থাৎ বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান। সামন্ত প্রভুদের ব্যক্তিগত জমিতে সপ্তাহে নির্দিষ্ট দিনে কৃষকদেরকে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলকভাবে এই ধরনের শ্রম প্রদান করতে হতো। এরপরে 3 নম্বর হচ্ছে অ্যাদ বা ভোগ্য বস্তুর ওপর কৃষকদেরকে কর দানে বাধ্য করা। 4 নম্বর বানালিতে বা সামন্ত প্রভুর কৃষিজ যন্ত্রপাতি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা এবং এর বিনিময়ে উৎপাদিত ফসলের 1/10 সামন্ত প্রভুকে চার্জ হিসাবে তারা দিতে বাধ্য থাকত। ফ্রান্সে 1725-এ প্রত্যক্ষ কর থেকে খাজনা আদায় হয়েছিল 87.5 মিলিয়ন লিভ্রা। ফলে দেখা যাচ্ছে ফ্রান্সে পরোক্ষ করের আয় প্রত্যক্ষ কর থেকে ক্রমেই বেড়ে চলছিল। এছাড়াও টাইড নামে আরেকটি পরোক্ষ কর প্রচলিত ছিল, যেটিকে ধর্মকর বলা হয়। নিয়ম ছিল উৎপাদিত ফসলের 1/10 গির্জাকে দিতে বাধ্য থাকা। তাছাড়াও ফরাসি রাজ পরিবারের সীমাহীন অমিতব্যয়িতা তৎকালীন ফ্রান্সের অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ। অপ্রয়োজনীয় যুদ্ধ বিগ্রহের ফলেও আর্থিক সংকট সৃষ্টি হয়, যেমন জাঁকজমক ও আরাম আয়েশের জন্য বুরবোর রাজা 14 লুই মোটা অঙ্কের অর্থ ব্যয়ে ভার্সাই রাজপ্রাসাদ গড়ে তোলেন। এই প্রাসাদের রক্ষণাবেক্ষণের জন্য কেবল ব্যয় হতো আদায়কৃত রাজস্বের 60% অর্থ। তাছাড়া সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ, এই যুদ্ধে বিপুল অর্থ ব্যয় এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে 1776 খ্রিস্টাব্দে অর্থ ও সৈন্য প্রেরণ করা হলে ফরাসি সরকার ঋণ জালে আবদ্ধ হয়ে যায়। আমেরিকার জন্য তাদের ব্যয় ছিল প্রায় 100 কোটি লিভ্রা। এখন আমি প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা আলোচনা করছি। প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে বুরবো রাজবংশের শাসন প্রচলিত ছিল। বুরবো রাজাগণ ছিলেন অতিশয় স্বৈরাচারী। সাধারণ জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাদের লাগামহীন স্বেচ্ছাচারিতার কারণে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে উপনীত হয়। বুরবো রাজাগণ ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বা ডিভাইন রাইট থিওরি অফ কিংশিপ এ বিশ্বাসী ছিলেন। তারা মনে করতেন রাজ্য শাসন করার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত, কাজেই জনগণের নিকট রাজার জবাবদিহি করার কিছুই নেই। যা করবেন তা কেবল ঈশ্বরের নিকট করবেন। এই অবস্থায় ফ্রান্সের রাজনীতিতে যে সকল দুর্যোগ সৃষ্টি হয়
তা অবর্ণনীয়। পূর্ব রাজাগণ ছিলেন জনবিচ্ছিন্ন শাসক। তারা জনগণের কথা ভাবতেন না বলেই 1614 সালের পর থেকে 175 বছর ধরে ফ্রান্সে কোনো পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেননি। ফলে এত দীর্ঘ সময় ধরে জনগণের দাবি দেওয়ার কথা উপেক্ষিত ছিল। পূর্ব রাজতন্ত্র এতটাই স্বৈরতান্ত্রিক ছিল যে তাদের মুখের কথাই ছিল আইন। এক্ষেত্রে রাজা চতুর্দশ লুই 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ এর অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি দম্ভ করে প্রায়শই বলতেন, আই অ্যাম দি স্টেট, বা আমি রাষ্ট্র। স্বৈরাচারী ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য তিনি যা মনে করতেন তা বাস্তবায়ন করতেন। পঞ্চদশ লুই মত প্রকাশের এবং স্বাধীনতা এবং সমালোচনা রুদ্ধ করার জন্য লেটার ডি ক্যাচেট নামে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আইনের মাধ্যমে যে কাউকে আকস্মিকভাবে গ্রেপ্তার করে জেলে অন্তরীণ কিংবা নির্বাসনে পাঠানো হতো। এই কালো আইনটি ফরাসি বিপ্লব সংগঠনে বারুদের মতো কাজ করে। এভাবে প্রাক বিপ্লব ফ্রান্সে রাজতন্ত্র ধর্মযাজক ও অভিজাত সম্প্রদায়কে হাতে রেখে দেশের শতকরা 96 জন মানুষকে নির্মমভাবে শোষণ করতে থাকে। ধর্মযাজকরা রাজাকে দেবতার প্রতিনিধি বলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করত। এর ফলে রাজার একচ্ছত্র ক্ষমতা রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত হয়। বিশেষত চতুর্দশ লুই 1643-1715 খ্রিস্টাব্দ রাজতান্ত্রিক ব্যবস্থাকে ফ্রান্সে সুসংগঠিত করতে সক্ষম হন। দেশের আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা ও বিচার কার্যে রাজার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর সর্বময় ক্ষমতা রাজার হাতে থাকায় যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠা রাজার ইচ্ছা অনিচ্ছার বিষয় হয়ে পড়ে। 15তম লুই 1715-1774 খ্রিস্টাব্দ এবং ষোড়শ লুই 1774-1789 খ্রিস্টাব্দ ফ্রান্সের রাজতন্ত্রকে আরও নিরঙ্কুশ করার ধারা অব্যাহত রাখেন। তবে শেষ দিকে ফরাসি রাজতন্ত্রে গভীর আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হতে থাকে। রাজতন্ত্রের সীমাহীন ক্ষমতার কারণেই 1614 সাল থেকে ফ্রান্সের স্টেটস জেনারেল নামক সর্বোচ্চ প্রতিনিধি পরিষদ বা পার্লামেন্ট অকার্যকর হয়েছিল। মাঝে মাঝে ধনীদের নিয়ে রাজাগণ বসতেন, সভা করতেন। অধিকাংশ প্রদেশেই স্থানীয় প্রতিনিধিদের তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না। প্যারির পার্লামেন্ট এবং রাজকীয় বিচারালয়গুলো স্বৈরাচারী ব্যবস্থার কারণে কোনো স্বাধীন মতামত প্রদান করতে পারত না। রাজার হাতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ন্যস্ত থাকায় দেশের স্থানীয় শাসন প্রায় বিলুপ্ত হয়ে পড়ে। কেন্দ্রীয় শাসনে 1 রাজপরিষদ এবং 6 জনের একটি মন্ত্রিসভা কার্যকর ছিল। সর্বত্রই ব্যক্তিস্বার্থ, স্বেচ্ছাচার, দুর্নীতি ও অমিতব্যয়িতার বিস্তার ঘটার ফলে পুরাতন ব্যবস্থা মানুষের কাছে অসহনীয় হয়ে ওঠে। ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্রতর হতে থাকে। 1770-এর পর থেকে এই অবনতি আরও বৃদ্ধি পেতে থাকে। জাতীয় ঋণ 1774-এ 1.5 বিলিয়ন থেকে 1788 সালে এসে 4.5 বিলিয়ন লিভ্রায় উন্নীত হয়। 1774 সালে বাজেট ঘাটতি ছিল
28 মিলিয়ন লিভ্রা। 1788 সালে তা বেড়ে 126 মিলিয়ন লিভ্রায় দাঁড়ায়। এর মধ্যে ব্যয় ছিল 629 মিলিয়ন লিভ্রা আর আয় ছিল 503 মিলিয়ন লিভ্রা। রাজ পরিবারের ব্যয়ও বেড়ে যায়। রাজার জন্য ছিল 1857টি ঘোড়া, 1400 জন চাকর চাকরানী, বিভিন্ন প্রদেশে আরও 1200টি ঘোড়া রাজার শিকারের জন্য প্রস্তুত রাখা হতো। রাজার মৃগয়াগমনের জন্য ছিল 217টি গাড়ির বহর। 16তম লুইয়ের স্ত্রী রানী মারিয়া আতোয়াতা প্রায় নতুন নতুন প্রাসাদ তৈরির বায়না ধরতেন। বৈদেশিক নীতির ক্ষেত্রেও পূর্ব রাজতন্ত্রের পর্যায়ক্রমিক ব্যর্থতা ফ্রান্সকে আর্থিক এবং রাজনৈতিকভাবে হীনবল করে তোলে। রাজা পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ 1740 থেকে 1748 খ্রিস্টাব্দ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপ্ত থেকে চরম বিপর্যয়ের মধ্যে পড়েন। সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজিত হয়ে ফ্রান্স কানাডা ও ভারতীয় উপনিবেশ থেকে বিতাড়িত হয়। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে ফ্রান্সের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্স ভীষণ অর্থ সংকটে নিপতিত হয় এবং 1788 সালে ফ্রান্সের জাতীয় ঋণের পরিমাণ দাঁড়ায় 126 মিলিয়ন লিভ্রা। এদিকে 1788 সালে ফ্রান্সে ব্যাপক শস্যহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফ্রান্সের সাধারণ মানুষ গভীর অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। কৃষি উৎপাদন হ্রাস পায়, পশুর মড়ক লেগে কৃষকের মেরুদণ্ড ভেঙে যায়। শহরগুলোতে কাজের সন্ধানে বেকারদের ভিড় জমতে থাকে। 1788 এর তুলনায় 1789-তে বিক্ষোভ 5 গুণ বেড়ে যায়। এসব বিদ্রোহ নির্মমভাবে দমন করা হয়। ফ্রান্স কার্যতই একটি বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি এসে দাঁড়ায় এবং অর্থ সংকট ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। নির্যাতিত ও শোষিত জনগণ এই সুযোগে বিপ্লবী মন্ত্রে জেগে ওঠে। আমি তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের 5টি যে পয়েন্ট আছে তার মধ্যে আজকে একটি পয়েন্ট অর্থাৎ প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি দ্বিতীয় যে পয়েন্টটি আছে যেটি হচ্ছে ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ সেটি আলোচনা করব। ততক্ষণের জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। এই করোনাকালীন সময়ে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।